আসসালামু আলাইকুম। বিগত ২০ বছরে বিসিএস প্রিলিমিনারিতে নৈতিকতা এবং মূল্যবোধ থেকে আসা প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। এখানে প্রিলিমিনারি এবং রিটেন দুইটাই থাকবে। গোল্ডেন মিন বলতে কি বোঝায়? গোল্ডেন মিন বলতে বোঝায় দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা। কোন বছর ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে ১৯৯৭ সালে। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ হচ্ছে কিছুই না। শূন্যবাদ মানে কিছুই না। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে কোত্থেকে? ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? সুশাসনের স্বচ্ছতা সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে। নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে শাসন প্রক্রিয়া ও উন্নয়ন রিপোর্টে। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? সুশাসনের উপাদানগুলো হচ্ছে অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, সাড়াদান, দায়িত্বশীলতা। এগুলো হচ্ছে সুশাসনের উপাদান। সুশাসনের ৮টা উপাদান রয়েছে, যার মধ্যে নৈতিক শাসন বলতে কোনো সুশাসনের উপাদান নেই। নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? সংস্কৃতির উপাদান যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা পাবো যে ভাষা, প্রতীক, মূল্যবোধ, বিশ্বাস, প্রথা, শিল্পকলা এগুলো হচ্ছে সংস্কৃতির উপাদান। আইন সংস্কৃতির উপাদান নয়। জেরেমি বেনথাম কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন। জেরেমি বেনথাম। তিনি বুর্জোয়া ন্যায়তত্ত্ব উপযোগবাদ বা ইউটিলিটারিয়ানিজম যে তত্ত্ব আছে তার প্রবক্তা। মূল্যবোধ পরীক্ষা করে কি? মূল্যবোধ পরীক্ষা করে ভালো মন্দ, ন্যায় অন্যায়, নৈতিকতা অনৈতিকতা, অর্থাৎ উপরের সবগুলোই। ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? ভালো এবং মন্দ এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। সুশাসনের পূর্ব শর্ত কি? সুশাসনের একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। ইউটিলিটারিয়ানিজম গ্রন্থের লেখক কে? এর লেখক হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। তাহলে আমরা দুই ধরনের তত্ত্ব পেলাম, যে এই গ্রন্থের লেখক হচ্ছে স্টুয়ার্ট মিল এবং এই তত্ত্বের বা থিওরির প্রবক্তা হচ্ছে জেরেমি বেনথম। সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে? সুশাসন যে প্রত্যয় এটার উদ্ভাবক হচ্ছে বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? অর্থনৈতিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জ্ঞান হয় পূর্ণ এই উক্তিটি কার? এটি সক্রেটিসের একটি উক্তি। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কি বলা হয়? আচরণগত উৎকর্ষকে বলা হয় শুদ্ধাচার। মূল্যবোধের উৎস কোনটি? মূল্যবোধ কোত্থেকে আগত হয়? মূল্যবোধের উৎসগুলোর মধ্যে রয়েছে পরিবার, গোষ্ঠী, সমাজ, বিদ্যালয়, বন্ধু বা সঙ্গী সাথী, আত্মীয় স্বজন, প্রতিষ্ঠান, ধর্ম এবং ধর্মীয় বই। তো সেই ক্ষেত্রে কিন্তু মূল্যবোধের উৎস হচ্ছে ধর্ম। শর্তহীন আদেশ এই ধারণাটির প্রবর্তক কে? শর্তহীন আদেশ। শর্তহীন আদেশ এই ধারণাটির প্রবর্তক হচ্ছেন ইমানুয়েল কান্ট। সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কোনটি? সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি।
সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। কোন সংস্থা এই অভিমত প্রকাশ করেছে? এই অভিমত প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। সুশাসন প্রতিষ্ঠিত হলে কি নিশ্চিত হবে? সুশাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠিত হবে। আপনারা এসডিজির কথা জানেন, এসডিজির 17টা গোল রয়েছে, এর মধ্যে একটি গোল রয়েছে যেটা সুশাসন সম্পর্কিত। সেই গোলটি কোনটি সেটি আপনারা কমেন্টে জানান। তথ্য অধিকার আইন প্রথম চালু হয় কোন দেশে? তথ্য অধিকার আইন প্রথম চালু হয় সুইডেনে। ই গভর্নেন্সের মূল লক্ষ্য কি? ই গভর্নেন্সের মূল লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। প্রিন্সিপিয়া ইথিকা এই গ্রন্থটির রচয়িতা কে? প্রিন্সিপিয়া ইথিকা নামের গ্রন্থটি মূলত সামাজিক নৈতিকতাকে বিশ্লেষণ করে একটি আধুনিক নৈতিক দর্শনের প্রাথমিক কাজগুলোর মধ্যে একটি। এটির লেখক হচ্ছে জি.ই. মোর। তিনি 1903 সালে এটি প্রকাশ করে। নৈতিকতা এবং মূল্যবোধ অর্জনের প্রধান উৎস হচ্ছে এই 4টা অপশনের মধ্যে পরিবার। যে দার্শনিক নৈতিকতা সদিচ্ছার সাথে যুক্ত করেছেন তার নাম হচ্ছে ইমানুয়েল কান্ট, যিনি নৈতিকতাকে সদিচ্ছার সাথে যুক্ত করেছেন। পরানীতিবিদ্যা এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, এখানে বানানটা ভুল আছে, এটা মূলত হবে মেটা তারপর হচ্ছে ইথিক্স। মেটা ইথিক্স যদি হয় তাহলে সেটা ন্যায়পরায়ণ হওয়ার মানে কি, এটি কিভাবে যাচাই করা যায়, ভালো এবং খারাপ জিনিস কি জিনিস, সেগুলো কিভাবে আমাদের অনুভূতিকে প্রভাবিত করে, এটি হচ্ছে মেটা ইথিক্স। মূলত নৈতিকতাবাদের একটি শাখা যা নৈতিক শব্দ, নৈতিক বিবৃতি, নৈতিক ধারণার প্রকৃতি এবং উৎস নিয়ে সবসময় আলোচনা করে। মেটা ইথিক্স। সরকারের কর্তব্য কি আসলে? সরকারের কর্তব্য, জনগণের যেমন একটা কর্তব্য আছে, সরকারেরও কিন্তু কিছু কর্তব্য আছে। সরকারের কর্তব্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। উপরের সবগুলোই হবে এর উত্তর। অ্যানিমাল লিবারেশন এই গ্রন্থটির রচয়িতা কে? অ্যানিমাল লিবারেশন, যেটি মূলত 1975 খ্রিস্টাব্দে অস্ট্রেলীয় দার্শনিক পিটার আলবার্ট ডেভিড সিঙ্গার এর একটি বিখ্যাত গ্রন্থ। তাহলে 1975 সালের বই কিন্তু এটি। পশু মুক্তি আন্দোলনের মধ্যে এটিকে এর ধারণাগুলির প্রতিষ্ঠাতা দার্শনিক বিবৃতি হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করে নিয়েছিলেন। তিনি সুন্দর কিছু কথা বলেছেন। পিটার সিঙ্গার সুন্দর কিছু কথা বলেছেন যে মানুষের ন্যায়পরায়ণতা শুধু মানুষ পর্যন্ত সীমাবদ্ধ নয়, প্রাণীরও সমান বিবেচনা থাকা উচিত। তার প্রধান ভাবনা ছিল প্রাণীর বেদনাহীন জীবন নিশ্চিত করা এবং তাদের ব্যবহার বা হানি সীমিত করা। অর্থাৎ প্রাণী অধিকার, অ্যানিম্যাল রাইটস আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু তিনি এই গ্রন্থে তিনি লিখেছেন। কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? কোন শ্রেণীর ক্রিয়া? ঐচ্ছিক শ্রেণীর ক্রিয়া সাধারণত নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অংশ। বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন কে? নব্য নৈতিকতা যদি বলা হয় তাহলে নব্য নৈতিকতার প্রবর্তক হচ্ছেন আরজ-আলী মাতব্বর। আবার এই প্রশ্নটা নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। বাঙালি দর্শনের ইতিহাসে শহীদ দার্শনিক গোবিন্দ্রচন্দ্র দেব, জি.সি. দেব মানে হচ্ছে গোবিন্দ্রচন্দ্র দেব, প্রাচ্যের সক্রেটিস নামে বিখ্যাত। তাহলে আরজ-আলী মাতব্বরের কাজটা কি ছিল? তিনি বাংলাদেশের সমাজে জেকে বসা ধর্মীয় গোঁড়ামি এবং অন্ধ কুসংস্কারের ভিত্তিতে গড়ে ওঠা নৈতিক আদর্শকে কুঠার আঘাত করে তার স্থলে বস্তুবাদী দর্শন এবং বিজ্ঞানের মাধ্যমে সত্য আবিষ্কার করে সত্য, ন্যায় এবং বিজ্ঞানের যথাযথ পদ্ধতি তিনি কিন্তু চিন্তা করেছিলেন এবং সেটা রিফ্লেকশনও দেখিয়েছেন। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? সুশাসনের মূলনীতি যদি আমরা বলি তাহলে হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। মানুষ হও এবং মরে বাঁচো, এটি কার উক্তি? মানুষ হও এবং মরে বাঁচো,
এই উক্তিটি করেছেন হেগেল। এই উক্তিটি করেছেন হেগেল। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়? জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা পাশ হয় 2012 সালে। দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ। দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ। ওই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন বার্ট্রান্ড রাসেল। তিনি একজন ব্রিটিশ দার্শনিক এবং সাহিত্যিক হিসেবে কিন্তু অনেক বেশি পরিচিত। তার বেশ কিছু বই আছে, এ নিউ সোশ্যাল অ্যানালিসিস, তারপরে আছে পলিটিক্যাল আইডিয়ালস, প্রপোজ রুটস টু ফ্রিডম, পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালিসিস। যে বইটা কিন্তু এটা কিছু জায়গায় প্রশ্নও আসে, পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালিসিস। তারপরে আছে আপনার মাই ফিলসফিক্যাল ডেভেলপমেন্ট, এই বইটাও হচ্ছে বার্ট্রান্ড রাসেলের। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এটা কে বলেছে? সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত যে সংস্থা দিয়েছে সেটি হচ্ছে WB অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? স্মার্ট বাংলাদেশের উপাদান আমরা জানি যে স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ এর ভিত্তি হচ্ছে 4টি। একটি হচ্ছে স্মার্ট সিটিজেন, আরেকটা হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। এই 4টা অপশনের মধ্যে রয়েছে স্মার্ট সোসাইটি, তাই এটি হচ্ছে উত্তর। কিছু কিছু প্রশ্ন আসলে হয়তো বা স্মার্ট সিটিজেন থাকতে পারে, গভর্নমেন্ট থাকতে পারে হচ্ছে স্মার্ট ইকোনমি, সেই ক্ষেত্রে কিন্তু বাকি এই 4টা মুখস্থ করে নেবেন। রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? রিপাবলিক যে বিখ্যাত গ্রন্থটি, এর পুরো নাম হচ্ছে দ্য রিপাবলিক। এটি গ্রিক দার্শনিক প্লেটোর একটি বিখ্যাত গ্রন্থ, যেখানে তিনি আদর্শ রাষ্ট্রের ধারণা দিয়েছেন। কিসের ধারণা দিয়েছেন? আদর্শ রাষ্ট্রের ধারণা দিয়েছেন। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা এবং মূল্যায়ন। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? মানুষের ঐচ্ছিক ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি এবং মানদণ্ড। সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আইনের শাসন, নৈতিকতা, সাম্য, অর্থাৎ উপরের সবগুলোই। সুশাসনের পূর্ব শর্ত কি? সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? সুশাসনের অর্থনৈতিক দিকটি গুরুত্ব দেওয়া হয়েছে। আইনের চোখে সকল নাগরিক সমান। বাংলাদেশের সংবিধানে এটি আছে 27 নম্বর অনুচ্ছেদে। অনুচ্ছেদ এর ইংরেজি হচ্ছে আর্টিকেল। আইনের যে ধারা সেটাকে বলা হয় সেকশন, এবং বিধির যে বিধি তাকে বলা হয় রুলস। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম, একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে সেকশন, আর একটা হচ্ছে রুল। 3টার মধ্যে পার্থক্য হচ্ছে সংবিধানের আর্টিকেল অর্থাৎ অনুচ্ছেদ, আইনের সেকশন মানে হচ্ছে ধারা, বিধির বিধি মানে হচ্ছে রুল। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন। সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ টেকসই উন্নয়ন। আমরা জানি এসডিজিতে 17টা গোল রয়েছে, টার্গেট রয়েছে 169টি। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্ব ব্যাংক সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে। নিরপেক্ষ এবং শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? সুশাসনের অন্তরায়। নৈতিকভাবে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। পাওয়ার অ্যাজ নিউ সোশ্যাল অ্যানালিসিস, দেখেন ওর গ্রন্থটা কিন্তু এখানে চলে এসেছে। সো
পুরো নাম ছিল বার্টন রাসেল, এখানে শুধু রাসেল দেওয়া আছে, সো রাসেল হবে উত্তর। সুবর্ণ মধ্যক কি? সুবর্ণ মধ্যক হচ্ছে দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা। নৈতিক আচরণবিধি বা কোড অফ ইথিক্স বলতে কি বোঝায়? কোড অফ ইথিক্স বলতে বোঝায় মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে। তারপর বাস্তবতার নিরিখে আচরণের মানদণ্ড সংক্রান্ত আচরণবিধি, দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করতে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড এবং আচরণবিধি, অর্থাৎ উপরের তিনটি কিন্তু এখানে সঠিক। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে কি? ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যা শাসক এবং শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে। সুশাসনের পূর্ব শর্ত কি? অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ কোনটি? সরকারি যে কোনো কাজের হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট কাজ হতে হবে, সো এখানে হচ্ছে জনকল্যাণ। সুশাসনের পথে অন্তরায় কি? স্বজনপ্রীতি। নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? পেশাগত নৈতিকতার উপাদান হচ্ছে, যেহেতু পেশাগত বা প্রফেশনের মধ্যে আপনার দক্ষতা ইম্পর্টেন্ট, তাই এখানে দক্ষতা হচ্ছে পেশাগত নৈতিকতার উপাদান। উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় হচ্ছে উদ্দেশ্য থাকতে হবে, সেটার একটা প্রক্রিয়া থাকবে, তারপর আউটকাম বা ফলাফল থাকতে হবে, অর্থাৎ এই তিনটা জিনিসই হচ্ছে উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয়। জনস্বাস্থ্য এবং নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে সংবিধানে বলা আছে, আর্টিকেল 18 অর্থাৎ অনুচ্ছেদ 18-তে বলা আছে। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বিষয়টি সংবিধানে আছে মৌলিক অধিকার হিসেবে। মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিকীকরণের মাধ্যমে। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি কি আসলে? ভিত্তি হচ্ছে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করা, মানব সত্তার মর্যাদা, মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ অর্থাৎ মানুষের প্রতিও শ্রদ্ধাবোধ, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা অর্থাৎ ভোটাধিকারের মাধ্যমে, উপরের সবগুলোই। সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কত খ্রিস্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে? 1989 সালে বিশ্ব ব্যাংক উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করতে এই প্রতিবেদন সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয়। বিশ্ব ব্যাংক কিন্তু 1992 সালে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক প্রতিবেদনে সুশাসন বিষয়ের ধারণাটি বিস্তারিতভাবে তুলে ধরে। সো 1989 হবে না, এখানে উত্তর হবে 1992 সাল। সুশাসন বিষয়ে ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে উল্লেখ করে? তাহলে এর উত্তর হবে বিশ্ব ব্যাংক। অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে দুইটা আনসার কিন্তু লুকায়িত ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় কবে? এটার নাম হচ্ছে আনকাক। আনকাক আনকাক বলতে বোঝায় ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন। ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন কনভেনশনটি সাধারণত জাতিসংঘের সাধারণ পরিষদে 31শে অক্টোবর 2003 সালে গৃহীত হয়। এটি মূলত জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম। 7 আগস্ট 2024 এই পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা হচ্ছে 191টি সদস্য রাষ্ট্র। এর মধ্যে অনুস্বাক্ষরকারী দেশের সংখ্যা 140টি। তাহলে এখানে 191টি সদস্য রাষ্ট্র, যার মধ্যে অনুস্বাক্ষরকারী দেশের সংখ্যা 140টি। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। আমাদের চিরন্তর মূল্যবোধ কোনটি? আমাদের চিরন্তর মূল্যবোধ হচ্ছে সত্য ও ন্যায়।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? সরকারি সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে সৃজনশীলতা আসলে গুরুত্বপূর্ণ নয়, কারণ দেখা হয় প্রেসিডেন্স, অর্থাৎ পূর্বে কি ঘটেছে। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? ইউএনডিপির ক্ষেত্রে কিন্তু আলাদা। ইউএনডিপি সুশাসনের জন্য যেটা করেছে সেটা হচ্ছে মোট 9টি উপাদান উল্লেখ করেছে। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ করা। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? নির্মোহ এবং নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে যথাবিধিভাবে সম্পূর্ণ করা। নৈতিক শক্তির প্রধান উপাদান। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা এবং নিষ্ঠা বজায় রাখা। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়। এই উক্তিটি করেছেন ম্যাককর্নি। জনগণ, রাষ্ট্র এবং প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। তথ্য পাওয়া মানুষের কোন ধরনের অধিকার? যে কোনো ধরনের তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হচ্ছেন আরজ আলী মাতব্বর। আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক অনুশাসন। সভ্য সমাজের মানদণ্ড হলো আইনের শাসন থাকবে। বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয় কখন? এটি মূলত সংখ্যালঘুদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। মূল্যবোধের চালিকা শক্তি হলো একটা দেশের সংস্কৃতি। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। যে কোনো দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি এবং মানদণ্ড। আপনারা কিন্তু এখন আছেন এই মুহূর্তে স্বপ্নের স্কুলের সাথে। এ ধরনের ভিডিও একদম সাবজেক্ট ওয়াইজ বিগত 40 বছরের ভিডিও যদি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং নিজেদের মতামতগুলো প্রকাশ করবেন। আপনারা জানেন স্বপ্নের স্কুল মানেই হচ্ছে কথা কম পড়া বেশি। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো নিয়মিত কর প্রদান করা। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত হচ্ছে ইতিবাচক মূল্যবোধ। কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন কে? ইমানুয়েল কান্ট। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। সুশাসনের 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এটি বলেছে বিশ্বব্যাংক। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক। পলিটিক্যাল আইডিয়ালস এই গ্রন্থের লেখক হচ্ছে বার্ট্রান্ড রাসেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য এবং নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? অনুচ্ছেদ 18-তে আছে। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্নতা থাকবে, পরিবর্তনশীলতা থাকবে, আপেক্ষিকতা থাকবে, অর্থাৎ সবগুলোই। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন কি? সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ এবং ন্যায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি যে কোনো কিছু করতে পারবেন। আজকে থেকেই ডিটারমিনেশন যদি নেন যে আমার 6 মাসের মধ্যে চাকরি পেতে হবে, তাহলে কিন্তু আপনার ডিটারমিনেশন অনুযায়ী আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। কে এই উক্তি করেন? এই উক্তিটি করেছেন মিশেল ক্যামডেসাস। মিশেল ক্যামডেসাস।
কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক হচ্ছেন ইমানুয়েল কান্ট। হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স, হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স, বার্টন রাসেল। অর্থাৎ বার্টন রাসেলের বেশ কিছু বই, জনপ্রিয় বই কিন্তু বারবারই আসছে। সো আমরা যেটা করব, আপনারা গুগল করে শিখে নিতে পারেন যে তার কোন কোন বইগুলো আছে। 1938 সালে তিনি লিখেছিলেন পাওয়ার এ সোশ্যাল নিউ সোশ্যাল অ্যানালিসিস। এই বইটা দেখছেন যে বিভিন্ন পরীক্ষায় এসেছে। তারপরে এ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, 1946 সালে এই বইটি লিখেছেন, এ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। তারপর হচ্ছে আপনার মাই ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট, এই বইটিও অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় দেখলাম যে এসেছে। সো এরকম কিছু বই, আপনার 5-7টা বই হচ্ছে লিখে মুখস্থ করে নিতে পারেন। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে থাকে? সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করা হয়ে থাকে উপযোগবাদ। বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? 2012 সালে। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কিন্তু 6টি। তাহলে আমরা 9টি কোনটায় পড়লাম? ইউএনডিপি। তাহলে বিশ্বব্যাংক মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ডব্লিউবি, আর হচ্ছে ইউএনডিপি মানে হচ্ছে 9টি। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে 6টি, ইউএনডিপির হচ্ছে 9টি। শাসক যদি মহৎ গুণ সম্পূর্ণ হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণ সম্পূর্ণ না হয় তাহলে আইন অকার্যকর। এই গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন প্লেটো। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। নৈতিক মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা। অন লিবার্টি গ্রন্থের লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল। অন লিবার্টি। উৎপত্তি অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উৎপত্তি অর্থে গভর্নমেন্ট শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। 44তম বিসিএস এ যে প্রশ্নগুলো এসেছিল, রাষ্ট্র এবং সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে নৈতিকতা এবং মূল্যবোধের অভাব। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে তার নিজ পরিবারে। সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট। যে গুণের মাধ্যমে মানুষের ভুল এবং শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে তাই হচ্ছে মূল্যবোধ। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে? দুর্নীতি দণ্ডনীয় অপরাধ বা ক্রিমিনাল অফেন্স, এগুলো বলা হয়েছে 1860 সালে দণ্ডবিধিতে। 2004 সালে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী। তারপর 2018 সালে প্রণীত সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধিমালা। তাছাড়া 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী হচ্ছে দুর্নীতিকে দণ্ডনীয় অপরাধ ঘোষণা করা হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে একটা দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম হচ্ছে আনকাক। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আনকাক, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন, এটি হচ্ছে একমাত্র জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন। এই কনফারেন্স অব দ্য স্টেটস পার্টিসের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ নির্বাচিত হয়েছিল, কারণ জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের। তো আপডেটেড তথ্যগুলো আমাদের সাম্প্রতিক যে আয়োজন সেখানে পেয়ে যাবেন। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরমত সহিষ্ণুতা। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থ সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের উদ্ভব হয়। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যের স্বার্থ যখন জড়িত থাকে তখন সেটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে অনলাইন স্কুলটি কাজ করছে তারই নাম স্বপ্নের স্কুল। তাই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আপনার জন্য শুভকামনা রইল। ডিটারমিনেশন নিয়ে পড়াশোনা করুন, অযথা সময় নষ্ট করবেন না। মনে রাখবেন,
আপনি যেই সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এখানে কিন্তু আপনার জীবনের প্রায় অর্ধেক সময় কাটিয়ে ফেলেছেন। সো আপনি কিন্তু টেরও পান নাই যে ৩০ বছরের কাছাকাছি চলে এসেছে। এইজন্য আর সময় নষ্ট করা যাবে না। যেই সময়টা আছে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে, জীবনের লক্ষ্যে পৌঁছতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।